Assalamu alaikum, everyone. How are you today? I hope you are doing fine. Today, we are here for a very short discussion, very short lecture. আজকে হচ্ছে আমরা মিড টার্মের স্যাম্পল কোশ্চেন গুলো এবং ফাইনালের কোশ্চেন কেমন হবে সেটা নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। আর মিড টার্মের জেনারেল ডিসকাশনের ভিডিওটা অলরেডি আমি দিয়ে দিছি, ওটা আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি। ওটার আলোচনা আমরা এখানে করব না। আজকে এখনকার আলোচনা হচ্ছে শুধুই আমাদের কোয়েশ্চেন অ্যান্সার গুলো নিয়ে, শুধু এই কোর্সের ইএনজি 4231 ক্রিটিক্যাল থিওরি অ্যান্ড লিটারারি ক্রিটিসিজম, এই কোর্সের শুধু আমরা স্যাম্পল কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। আমরা আপনাদেরকে কিছু টিপস দিব যে কিভাবে আপনারা অ্যান্সার গুলো লিখতে পারেন। আমি প্রথমে একটু আলোচনা করে নেই, তারপরে আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলো কাইন্ডলি একটু বলবেন। আগে আমি একটু কোয়েশ্চেন গুলো হালকা বলে নেই, ঠিক আছে? আমাদের স্যাম্পল কোয়েশ্চেন গুলো মাথায় রাখবেন, আপনারা কিন্তু ধুমায় লেখা শুরু করবেন না আগে, কারণ একটু চেঞ্জ হবে। এটা জাস্ট আপনাদেরকে প্রিপারেশন করার জন্য একটা ওয়ার্ম আপ। 4টা কোয়েশ্চেন অলরেডি দেয়া আছে, আমরা কোয়েশ্চেন গুলো আগে একটু রিড আউট করি। নাম্বার 1, আমাদের ফার্স্ট স্যাম্পল কোয়েশ্চেন হচ্ছে, ডিসার্ন দ্য salient features of Aristotle's poetics. ডিসার্ন মানে হচ্ছে আইডেন্টিফাই করা, খুঁজে বের করা। প্রথম কাজ হচ্ছে we need to identify the main features, basic features of Aristotle's poetics. অ্যারিস্টটলের যে পোয়েটিক্স, এটা আমরা আমরা প্রায় 7টা লেকচার, 7 লেকচার, লেকচার 1 থেকে শুরু করে লেকচার 7 পর্যন্ত আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স বোঝার চেষ্টা করেছি। আপনারা সেই 7টা লেকচারের আলোকে আপনারা বেসিক কনসেপ্ট, অ্যারিস্টটলের পোয়েটিক্সে উনি কি বলতে চেয়েছেন, বেসিক কনসেপ্টটা খুব সংক্ষেপে, এটার জন্য আপনারা 5 মার্ক, 5 মার্কসের এক্সক্লুসিভলি ফর অ্যারিস্টটলস পোয়েটিক্স। এটার মেইন ফিচার গুলো, প্রমিনেন্ট কনসেপ্ট অফ অ্যারিস্টটলস পোয়েটিক্স, ওনার এই পোয়েটিক্স পড়ে আপনারা কি বুঝেছেন সেটা প্রথমে আপনারা লিখবেন 5 মার্কসের মতো। এটা আলাদা করে প্রথমে লিখবেন, ফার্স্ট পার্ট, ঠিক আছে? এর পরের পার্ট হচ্ছে ওই আপনার নলেজের অ্যাপ্লিকেশন, আপনারা ওটাকে অ্যাপ্লাই করবেন। অ্যারিস্টটল পোয়েটিক্সে যা বলেছেন, উনি যে থিওরি গুলো দিয়েছেন, সেই থিওরি গুলো আপনি অ্যাপ্লাই করবেন। সিলেক্ট এনি ওয়ান ক্লাসিক গ্রিক ট্র্যাজেডি অ্যান্ড, আমরা তো ট্র্যাজেডি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি, আমরা কিন্তু ট্র্যাজিক পোয়েম সম্পর্কে অতটা বিস্তারিত ধারণা পাইনি, বা কমেডি সম্পর্কে অতটা বিস্তারিত ধারণা পাইনি। কিন্তু আমরা শুধু ট্র্যাজিক পোয়েট্রি বা ট্র্যাজেডি সম্পর্কে বেশ বিস্তারিত আলোচনা আছে। আরো যদি এক্সক্লুসিভলি বলি, তাহলে ট্র্যাজেডির প্লট নিয়ে বেশ বিস্তারিত আলোচনা আছে। আপনারা এই ট্র্যাজেডির প্লট, এটাতে আপনারা ফোকাস করতে পারেন। ট্র্যাজেডি, দ্য প্লট, প্লটকে বলা হয় ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট। এই প্লটের কিছু বেসিক উপাদান আছে, মানে সাধারণ উপাদান, আর কিছু বিশেষ উপাদান আছে, বেসিক এলিমেন্টস, অ্যাডভান্স এলিমেন্টস। আপনারা এই প্লটের বেসিক এলিমেন্টস, অ্যাডভান্স এলিমেন্টস, এই দুটার উপর যদি আপনারা ফোকাস করেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আপনারা প্লটের বেসিক উপাদানগুলো সম্পর্কে আইডিয়া রাখবেন, এবং অ্যাডভান্স এলিমেন্টস বলতে যেই এলিমেন্টস গুলোর মধ্যে রিকগনিশন এন্ড রিভার্সাল আছে, রিকগনিশন এন্ড রিভার্সাল, এই দুটো এক্সক্লুসিভলি ফোকাস করতে পারেন, তাহলে আপনাদের অ্যান্সারটা আরো অ্যাকুরেট হবে। মানে যে ট্র্যাজেডিতে রিকগনিশন এন্ড রিভার্সাল সবচেয়ে অ্যাকুরেটলি, প্রপারলি, ইফেক্টিভলি পোর্ট্রে করা হয়, সেটাকে আমরা সাকসেসফুল গ্রিক ট্র্যাজেডি বলতে পারি। আপনারা গ্রিক ট্র্যাজেডি বলতে কাদেরটা চুজ করবেন?
গ্রিক ট্র্যাজেডি বেশ কিছু এক্সটেন্ট এখনো পর্যন্ত গ্রিক ট্র্যাজেডি আছে ইন ওয়ার্ল্ড লিটারেচার, বাট আপনাদের জন্য সুবিধা হবে যদি আপনারা ইদার অ্যাস্কিলাস অথবা সফোক্লেস, অ্যাস্কিলাস অথবা সফোক্লিস এই দুইজনের কাছ থেকে যদি আপনারা নেন তাহলে মনে হয় আপনাদেরকে সুবিধা হবে। আরো আরো খুঁজলে আরো পেতে পারেন, অনেক অ্যানোনিমাস ট্র্যাজেডিও আছে, তবে আপনাদের জন্য সুবিধা হবে যদি আপনারা অ্যাস্কিলাস অথবা সফোক্লিসকে চুজ করেন, তাদের যে কোনো একটা ট্র্যাজেডি আপনারা নিয়ে স্টাডি করেন এবং এদের ট্র্যাজেডিতে অ্যারিস্টটলের থিওরিগুলো কিভাবে অ্যাপ্লাই করা যায়। যে কোনো একটা গ্রিক ট্র্যাজেডি আপনারা চুজ করবেন এবং সেটাকে আপনারা ইভ্যালুয়েট করবেন অ্যারিস্টটলের থিওরির ভিত্তিতে। আমরা অলরেডি অ্যারিস্টটলের থিওরিটা সম্পর্কে জানি, এবার ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ক্রিটিসাইজ করব, ক্রিটিক্যালি অ্যানালাইজ করব, ইভ্যালুয়েট করব সবার শেষে। ক্রিটিক্যালি অ্যানালাইজ করার পর ফাইনালি ইভ্যালুয়েট করব। আমরা পরেরটা বলে নেই জুনায়েদ, পরেরটা বলে আগে পরেরটা বলে নেই, দুটো তো কাছাকাছি, 1 আর 2। 2 নাম্বার হচ্ছে একই কোয়েশ্চেন, প্রথমে সেই সেই সেম এটা আছে, লেজটা আছে যে ইলাস্ট্রেট দ্য বেসিক কনসেপ্টস অফ অ্যারিস্টটলস পোয়েটিক্স। প্রথমে অ্যারিস্টটলের যে বেসিক কনসেপ্ট পোয়েটিক্স, অ্যারিস্টটল কি বলতে চেয়েছেন খুব সহজ করে নিজের ভাষায় সামারি করবেন 5 মার্কসের জন্য, এটা রেডি রাখবেন। মানে অ্যারিস্টটল তার পোয়েটিক্স এই এটাতে কি বলতে চেয়েছেন, তার বক্তব্য কি, বেসিক কনসেপ্ট কি অ্যারিস্টটলের পোয়েটিক্সের, উনি কি বলতে চেয়েছেন। এরপর অ্যারিস্টটলের যে থিওরি আমরা পোয়েটিক্সে পাই, স্পেশালি প্লট নিয়ে অ্যারিস্টটল যে কথাটা বলেছেন যে একটা সাকসেসফুল প্লট লিখতে হলে কি কি উপাদান থাকতে হবে, সেই উপাদানগুলো আমরা এখন খুঁজবো ট্র্যাজেডি ফ্রম এলিজাবেথান পিরিয়ড। একটু আগে আমরা দেখলাম হচ্ছে ট্র্যাজেডি ফ্রম এনশিয়েন্ট গ্রিস, এখন হচ্ছে এলিজাবেথান পিরিয়ড থেকে। এলিজাবেথান পিরিয়ডের থেকে আমরা ট্র্যাজেডি চুজ করব এবং এগুলো ওই থিওরির ভিত্তিতে আমরা ক্রিটিক্যালি অ্যানালাইজ করব। we need to keep in mind that we are at first critically analyzing it, then evaluating it. আমরা কিন্তু ওই পোয়েটিক্সে আমাদের যে নলেজ, ওই নলেজ ওই থিওরির উপর বেস করে আমরা এই ট্র্যাজেডি গুলোকে কিন্তু মূল্যায়ন করব। অ্যারিস্টটল বলেছেন যে এই এই গুণাবলী থাকলে এটাকে পারফেক্ট ট্র্যাজেডি বলা যায়। তাহলে আমরা খুঁজবো ট্র্যাজেডি অথবা কোনো একটা নট সো পারফেক্ট ট্র্যাজেডি আপনারা চুজ করে বলতে পারেন যে based on Aristotle's theories this tragedy is not a perfect tragedy, আপনি এইভাবেও বলতে পারেন। তাহলে আপনাদের ফোকাস দুই ধরনের রাখতে পারেন। আপনাদের মানে রেজাল্টটা যদি ভালো আনতে চান, আপনারা একটা পারফেক্ট ট্র্যাজেডিকে চুজ করে প্রমাণ করতে পারেন দিস ইজ আ পারফেক্ট ট্র্যাজেডি, অর আ সো কল্ড ট্র্যাজেডিকে ক্রিটিসাইজ করে আপনি বলতে পারেন যে দিস ইজ নট আ পারফেক্ট ট্র্যাজেডি। অ্যারিস্টটলের থিওরি অ্যাপ্লাই করে based on the perspective of poetics we can declare that this is not a successful tragedy. হ্যাঁ, এবার বলেন জুনায়েদ কি কোয়েশ্চেন। তো স্যার তাহলে তো ফার্স্ট অথবা সেকেন্ড এই দুটো কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে লিখতে হবে যে বেসিক এলিমেন্ট গুলো লিখতে হবে এবং অ্যারিস্টটল পোয়েটিক্সে কি বলেছে, কি বলতে চেয়েছেন সেটা। তার মানে প্রথমটার ক্ষেত্রে কনসেপ্ট অফ ট্র্যাজেডিটাই বেশি আছে, আর সেকেন্ডটায় তো বুঝলাম যে কনসেপ্ট অফ প্লট, মানে প্লটের যে মূল আলোচ্য বিষয় সেগুলোই আছে, কিন্তু সেক্ষেত্রে ট্র্যাজেডির যে মেন এলিমেন্ট গুলো সেগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। এবং ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ, আপনি তো আপনার মতো করে লিখবেন। আমি শুধু আপনার
কি আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি, যে টিপস গুলো থাকলে আপনাদের কাজ করার মধ্যে আপনারা একটা স্ট্রাকচার পাবেন, সুবিধা পাবেন। এখন ধরেন পোয়েটিক্সে কিন্তু অ্যারিস্টটল অনেক কিছু বলেছেন, আপনারা যদি সবকিছু টাচ করতে চান তাহলে কিন্তু আপনারা টাইমে কুলাতে পারবেন না। জি এই জন্য আপনাদের সবকিছু মিলিয়ে আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি যেগুলো থাকলে আপনাদের সুবিধা হবে। যেমন আপনি আচ্ছা যদি শুধুমাত্র ওই বেসিক এলিমেন্টস, প্লটের বেসিক এলিমেন্টস আর অ্যাডভান্স এলিমেন্টস এই দুটোর উপর যদি আপনি ফোকাস করেন তাহলে কিন্তু আপনার আলোচনাটা হবে টু দ্য পয়েন্ট। আপনি আরো অনেকগুলো এলিমেন্ট আছে, এগুলো যদি আপনারা টাচ করতে যান, আলোচনা করতে যান, তাহলে দেখবেন যে আপনারা অনেক বড় হয়ে যাবে আলোচনা। আচ্ছা আপনারা স্যার লেকচার গুলো ফলো করেন, দেখেন যে ওখানে আমরা কি আলোচনা করেছি, ওই আলোচনার ভিত্তি। আচ্ছা স্যার, এখানে সর্বশেষ যে একটা একটু জানতে চাবো সেটা হচ্ছে আপনার বেসিক এলিমেন্টের উপর ভিত্তি করে ওখানে যে পোয়েম বা যেগুলো ট্র্যাজেডি ট্রাজেডি গুলো ট্র্যাজেডি আমরা হ্যাঁ যেগুলো আমরা সিলেক্ট করব সেটা কি ওটার পক্ষে মানে বেসিক নিয়ে কি বেসিকের ভিত্তিতে কি বিস্তারিত আলোচনা করব যে বেসিকের এই পয়েন্টের সাথে এটা ট্রাজেডিটা সামঞ্জস্যপূর্ণ হয় কিনা, এভাবে কি আপনি প্রমাণ করতে হবে? এটা এটা আসলে আপনার স্বাধীনতা আছে। আপনি চাইলে আপনার 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 ওয়েপন হচ্ছে অ্যারিস্টটলস পোয়েটিক্স। আপনি এই জি অস্ত্র দিয়ে আপনি ওগুলো স্ক্যান করছেন। অ্যারিস্টটলের ওয়েপনটা দিয়ে আপনি ট্র্যাজেডিটা স্ক্যান করে বলছেন যে আমরা যদি অ্যারিস্টটলের পোয়েটিক্স এটাকে যদি আদর্শ স্ট্যান্ডার্ড ধরি হবে তা না, আপনি বলছেন যদি ধরি দেন দিস এলিজাবেথান ট্র্যাজেডি is not a perfect tragedy, or this Elizabethan tragedy is a perfect tragedy। অথবা ওয়ানে যা বলেছি যে যদি আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, ধরতেই হবে তা না, ইফ উই কনসিডার অ্যারিস্টটলস পোয়েটিক্স ইজ আ স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া ফর ট্র্যাজেডি, তাহলে আপনারা যে কোনো একটা গ্রিক ট্র্যাজেডি, একটা মোটামুটি সো কল্ড গ্রিক ট্র্যাজেডি যেটা মোটামুটি প্রচলিত, মোটামুটি যেটা সবাই কনসিডার করে, সেই গ্রিক ট্র্যাজেডিকে আপনি ক্রিটিসাইজ করে বললেন যে যদি আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্সটাকে স্ট্যান্ডার্ড ধরি তাহলে এই গ্রিক ট্র্যাজেডি ইজ নট আ পারফেক্ট ট্র্যাজেডি, অর দিস গ্রিক ট্র্যাজেডি ইজ আ পারফেক্ট ট্র্যাজেডি। স্যার, এক্ষেত্রে তো বলা যেতে পারে কখনো কোনোটা আপনার মনে করেন যে ট্রাজেডির যে ঘটনাবলী সেগুলো স্যার আম, হতে পারে ট্রাজেডির মতো, কিন্তু সেটা অরিজিনাল মানে যদি আমরা অ্যারিস্টটলের ট্রাজেডিকে স্ট্যান্ডার্ড মানে পোয়েটিক্স বইটা পোয়েটিক্সের বেসিক গুলোকে স্ট্যান্ডার্ড ধরি তাহলে সেটা হতে পারে এপিক পর্যন্ত চলে যেতে পারে। সেক্ষেত্রে তো স্যার আমরা এপিকে বলবো, সেটাকে তো না না স্ট্যান্ডার্ড না না, ট্রাজেডি দেবো এপিক না। এপিক এপিক বললে এখানে এপিক এপিক নিয়ে কিন্তু কোনো আলোচনা না। আমরা পোয়েটিক্সে না অত বেশি এপিক নিয়ে আলোচনা পাই নাই, হ্যাঁ, ট্র্যাজেডি সেটা নিয়ে। সেটা ঠিক, মানে স্যার আমি বলতে চাচ্ছিলাম যে যখন আমি প্রমাণ করার জন্য ব্যবহার করব তখন সেটা যদি আপনার মানে স্ট্যান্ডার্ড না হয় তাহলে আমি সেটাকে নন স্ট্যান্ডার্ড হিসেবে কি এপিক উল্লেখ করবো নাকি শুধু নন না স্ট্যান্ডার্ড প্রথমে ব্যবহার করব? না প্রথমেই আপনাকে একটা ট্র্যাজেডি চুজ করতে হবে। আপনি এপিক পোয়েট্রি চুজ করতে পারবেন না। প্রথমে একটা যেটা যেটা মোটামুটি ক্রিটিকরা রিকগনাইজ করছে ট্র্যাজেডি হিসেবে সেটাকে আপনাকে চুজ করতে হবে। আপনি যদি ইলিয়াড বা অডিসি চুজ করেন তাহলে হবে না। ওগুলো ওগুলো কেউ আচ্ছা ট্র্যাজেডি বলে না, ওগুলো এপিক পোয়েট্রি। আচ্ছা আপনি এপিক পোয়েট্রি নিতে পারবেন না। সেই জন্য আপনাদের আচ্ছা সুবিধার জন্য বলছি যে আপনি অ্যাসকিলাস অথবা সফোক্লিস এই দুইজন গ্রিক ট্র্যাজেডিয়ানের যে কোনো একটা ট্র্যাজেডি নিয়ে আপনি আলোচনা করেন। আর এলিজাবেথান ট্র্যাজেডির বেলায় আপনি ফাইভ ইউনিভার্সিটি উইটস যারা আছে তাদের কোনো একটা কাজ নিয়ে করেন। আপনি থমাস কিড নিয়েও করতে পারেন, আপনি শেক্সপিয়ারের ট্র্যাজেডি নিয়েও কাজ করতে পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা, আমরা পরেরটাতে যাই, সেটা হচ্ছে নাম্বার 3। আমাদের স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 3 যেটা ছিল, চুজ এনি ওয়ান পোয়েম ফ্রম এলিজাবেথান পিরিয়ড and critically analyze it from the perspective of William Wordsworth's
poetic philosophy illustrated in his preface to lyrical ballads. এলিজাবেথান পিরিয়ড থেকে যে কোনো একটা কবিতা, এলিজাবেথান পিরিয়ডে লেখা যে কোনো একটা কবিতা আপনাকে চুজ করতে হবে। এলিজাবেথান পিরিয়ডে আমরা শেক্সপিয়ারকে ধরছি, আপনারা তাহলে শেক্সপিয়ারের যে কোনো একটা কবিতা আপনারা কবিতা চুজ এক্ষেত্রে করতে তো পারেন। সনেট 18 আসতে পারে, কারণ শেক্সপিয়ারের লেখা আনতে এলিজাবেথান পারেন, পিরিয়ডে এটা আসতে পারে। আনতে পারেন, আনতে পারেন। সনেট 18, সনেট 30, সনেট 115, হ্যাঁ, এগুলো আসতে পারে। সনেট 130 আসতে পারে, সনেট 1ও আসতে পারে। এখন আপনি তার লেখা আপনি চুজ করলেন, অথবা আপনি স্পেন্সারের কোন একটা লেখা চুজ করলেন, তারপর সেটাকে আপনার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েটিক থিওরি, কবিতা নিয়ে ওয়ার্ডসওয়ার্থ যে থিওরিগুলো দিয়েছেন সেই থিওরির উপর ভিত্তি করে আপনাকে ক্রিটিসাইজ করতে হবে। মানে আমরা ধরে নিচ্ছি, ধরতেই হবে তা না, ধরে নিচ্ছি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি সম্পর্কে যা বলেছেন তার যে পোয়েটিক ফিলোসফি এটা স্ট্যান্ডার্ড, মানলাম আপাতত। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফির উপর বেস করে আমি এখন ওই কবিতাটাকে বিশ্লেষণ করব, অ্যানালাইজ করব, ক্রিটিক্যালি অ্যানালাইজ করব, শেষে ইভালুয়েট করে বলবো, however, according to William Wordsworth, is it a successful poetry or not? It is a successful poem. Is it a successful poem? এটাকে আমরা কি একটা সফল কবিতা বলতে পারি? উনি, আপনারা স্পেশালি আমাদের যে লেকচার নাম্বার 8 যেটা আপনাদের রেকর্ডিং দেয়া ছিল, লেকচার 8 যেটা, ওটা যদি আপনারা খুব ভালো করে খেয়াল করেন, ওইখানে কবিতার সংজ্ঞাটা নিয়েও আমি ডিটেইলে আলোচনা করেছিলাম। একই সাথে কবিতা লেখার প্রসেস চারটা যে প্রসেস, অবজারভেশন, কন্টেম্পলেশন, ফিল্টারিং এন্ড কম্পোজিং, এই যে চারটা নিয়ে আলোচনা করেছি। কবির সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, হু ইজ পোয়েট, কবি হতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে, এবং কবিতার কাজ কি, এটা নিয়েও কিন্তু আলোচনা আছে। একই আলোচনা আমরা লেকচার 9-এও আছে, একটু অন্যভাবে। আমাদের প্রথমটা একদম ডিরেক্ট সামারি প্রিফেস থেকে। আরেকটা হচ্ছে আমরা আমাদের 9th ক্লাসে যেটা করেছি, এটা হচ্ছে কেলি ম্যাকব্রাইড, একজন রিসার্চার, কেলি ম্যাকব্রাইড, এটার উপর উনি পিএইচডি করেছিলেন, সেটা থেকে আমরা কিছু আলোচনা করেছি। এখন আপনারা এই দুটা লেকচারই ভালো করে ফলো করলে আপনি দেখবেন যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতার সংজ্ঞা দিয়েছেন, কবিতার কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন, কবিতা লেখার পদ্ধতি আলোচনা করেছেন, কবির সংজ্ঞা দিয়েছেন, কবিতার কাজ সম্পর্কে কথা বলেছেন। এই যে এই বিষয়গুলো, কি কি জিনিস থাকলে সেটাকে আমরা সফল কবিতা বলতে পারি, সেই বৈশিষ্ট্যের আলোকে আপনি যে কোনো একটা এলিজাবেথান পোয়েম, কবিতা যেটা এলিজাবেথান পিরিয়ডে, কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট তার সময়ে যে লেখা, তার সমসাময়িক, তার শাসনামলে যে সাহিত্য চর্চা হয়েছিল, সেই সময়কার যে কোনো একটা কবিতা আপনি চুজ করতে পারেন। আপনি এডমান্ড স্পেন্সার, শেক্সপিয়ারকে চুজ করতে পারেন। ওই টাইম লাইনে আপনি যে কোনো একটা কবিতা আপনি চুজ করে আপনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে ফিলোসফি অফ পোয়েট্রি, যেটা প্রিফেস উনি বলতে চেয়েছেন, সেই অনুযায়ী আপনি ওটাকে ইভালুয়েট করবেন, মূল্যায়ন করবেন। একই 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 কোয়েশ্চেন, একই টাইপের কোয়েশ্চেন আমরা 4 নম্বরে, যেটা চুজ এনি ওয়ান পোম অফ রোমান্টিক পিরিয়ড। আপনি রোমান্টিক পিরিয়ডের যে কোনো একটা কবিতা, আপনি শেলি, বায়রন, কেটস, কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ, ইভেন প্রি রোমান্টিক ব্লেক, আপনি কোলরিজ থেকে স্যামুয়েল টেলর থেকে তো স্যার এক্ষেত্রে 4 নম্বরটার ক্ষেত্রে রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার নেওয়া যেতে পারে। কি সিলেক্ট করবো, মানে সাজেস্ট চাচ্ছিলাম আর কি, কনফিউজ আছে তো। রবার্ট বার্নসনি, ওনাকে আসলে রোমান্টিক পিরিয়ড ওইভাবে আনা হয় না। আপনি চাইলে স্কটের পোয়েট্রি আনতে পারেন, সাউদির পোয়েট্রি আনতে পারেন, আপনি শেলি, কিটস এর টু অটাম নিয়ে আসতে পারেন, তারপর সরি কিটস এর টু অটাম আনতে পারেন, শেলির টু স্কাইলার্ক আনতে পারেন, ওয়েস্ট উইন্ড আনতে পারেন, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড আনতে পারেন।
আপনি বাইরনের ডন জুয়ান নিয়ে ক্রিটিসাইজ করতে পারেন। আপনাকে যেটা করতে হবে, রোমান্টিক পিরিয়ডের যে কোনো একটা কবিতা আপনি বাছাই করবেন। তারপর সেটাকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েটিক ফিলোসফি, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এই প্রিফেসটা যে আমরা পড়লাম লেকচার 8 এবং লেকচার 9-এ, এখান থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলতে চেয়েছেন সেটার উপর ভিত্তি করে আমরা যে কোনো একটা রোমান্টিক পিরিয়ডের কবিতা সমালোচনা করব, মূল্যায়ন করব। এই হচ্ছে আমাদের কাজ। যে কোনো একটা কবিতা, আপনি কিটসের কবিতা, আপনি আপনি চাইলে কোলরিজের যে কোনো একটা কবিতা, কুবলা খান নিয়ে আপনি কাজ করতে পারেন, ক্রিস্টাবেল নিয়ে কাজ করতে পারেন, আপনি ওয়ার্ডসওয়ার্থের ওই টিনটন অ্যাবে নিয়ে করতে পারেন, লুসি পোয়েম যে কোনো একটা নিয়ে করতে পারেন। যে কোনো একটা কবিতা, রোমান্টিক পিরিয়ডের যে কোনো একটা কবিতা আপনি চুজ করে আপনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে ফিলোসফি, যেটা আমরা প্রিফেসে পেয়েছি লেকচার 8 এবং লেকচার 9-এ, আমরা প্রিফেস পড়ার সময় ওনার কবিতা নিয়ে যে ওনার চিন্তা ভাবনা, পোয়েটিক থিওরি, পোয়েটিক থিওরি বলতে পোয়েট্রি ডেফিনিশন, কবিতার সংজ্ঞা, সেই কবিতার সংজ্ঞাকে যদি আমি স্ট্যান্ডার্ড ধরে অ্যানালাইজ করি যে ওয়ার্ডসওয়ার্থ যেটাকে কবিতা বলেছেন সেই ধারণা অনুযায়ী এটা কি কবিতা কিনা। যেমন কুবলা খান এই কবিতায় জানাডু নামক এক জায়গার কথা বর্ণনা আছে। ওয়ার্ডসওয়ার্থের থিওরি অনুযায়ী ইজ ইট এ সাকসেসফুল পোয়েট্রি অর নট, আমরা যদি ওয়ার্ডসওয়ার্থের নলেজটা এখানে অ্যাপ্লাই করি তাহলে সেই পার্সপেক্টিভ থেকে আমরা কিভাবে এটাকে ক্রিটিসাইজ করতে পারি, কিভাবে আমরা এটাকে সমালোচনা করতে পারি। মানে আমরা আমাদের লেকচার গুলোতে নলেজ গেইন করেছি, এখন আমরা সেটাকে অ্যাপ্লাই করব। প্রথম দুটো কোয়েশ্চেন, স্যাম্পল কোয়েশ্চেন 1 and 2, এটা হচ্ছে অ্যারিস্টটলের পোয়েটিক্স এর নলেজ অ্যাপ্লাই করা হচ্ছে এখানে। অ্যারিস্টটল পোয়েটিক্সে কি বলেছেন সেই অনুযায়ী আমরা যে কোনো একটা গ্রিক ট্র্যাজেডিকে ক্রিটিসাইজ করব, অথবা কোন একটা এলিজাবেথিয়ান পিরিয়ডের ট্র্যাজেডিকে ক্রিটিসাইজ করব। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফি ইন প্রিফেস, এটার উপর বেস করে আমরা প্রথমে এলিজাবেথিয়ান পিরিয়ডের যে কোনো একটা কবিতা, এলিজাবেথিয়ান পিরিয়ডটা কেন চুজ করা হলো, কারণ এলিজাবেথিয়ান পিরিয়ডকে বলা হয় দ্য ফার্স্ট রোমান্টিক পিরিয়ড, দ্য ফার্স্ট মোস্ট ক্রিয়েটিভ পিরিয়ড ইন ইংলিশ পোয়েট্রি, এলিজাবেথিয়ান পিরিয়ড। আর এরপর আছে রোমান্টিক পিরিয়ড, সেকেন্ড মোস্ট ক্রিয়েটিভ পিরিয়ড, সেকেন্ড ক্রিয়েটিভ পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। এখান থেকেও আপনি যে কোনো একটা কবিতা চুজ করে আপনি ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফি, ওনার যে নলেজ, ওনার কবিতার সংজ্ঞা, কবিতার বৈশিষ্ট্য, কবির সংজ্ঞা, এগুলো আপনি অ্যাপ্লাই করে জাজ করবেন, বিচার করবেন যে ওয়ার্ডসওয়ার্থের থিওরি অনুযায়ী এটা কি একটা সার্থক কবিতা কিনা। একইভাবে অ্যারিস্টটলের থিওরি অনুযায়ী এটা কি একটা সফল ট্র্যাজেডি কিনা। এই হচ্ছে আমাদের স্যাম্পল কোয়েশ্চেন্স। মানে আমরা গত 9 লেকচার ধরে প্রথম 7 লেকচারে আমরা অ্যারিস্টটলের থিওরি পড়েছি, পরের 2 লেকচার, লেকচার 8 লেকচার 9-এ আমরা ওয়ার্ডসওয়ার্থের থিওরি পড়েছি। এই থিওরিগুলো, এই ক্রিটিক্যাল থিওরিগুলা আমরা ব্যবহার করে লিটারেরি ক্রিটিসিজম, সাহিত্যিক সমালোচনায় আসব। আচ্ছা, এখন বলেন আপনাদের কি কি কোয়েশ্চেন। আমাদের হাতে আরো 10 মিনিট সময় আছে, আপনারা চাইলে কথাবার্তা বলতে পারেন যদি কোনো তো কোয়েশ্চেন স্যার থাকে। এক্ষেত্রে কি স্যার, যখন নাকি আমরা থিওরি গুলো দিয়ে মানে হয় অ্যারিস্টটলের বা ওয়ার্ডসওয়ার্থের যে থিওরি গুলো, ওই থিওরি গুলো দিয়ে যখন নাকি আমরা অন্য কোনো পোয়েম বা ট্রাজেডিকে অ্যানালাইজ করব, বিচার করবেন, তখন হ্যাঁ। হ্যাঁ বিচার করব, তখন কি স্যার ওই মানে যে পোয়েমটাকে বিচার করব বা যে ট্রাজেডিকে বিচার করব সেটাকে, সেটার ঘটনাগুলি বলেও কি উল্লেখ করতে হবে
যে কি কি ঘটনা ঘটেছিল বা সেই ঘটনার সাথে সামঞ্জস্য হয়ে এটা আসে এটা কিনা কি ওরকম এটা ভাবে কি কি? এটা হচ্ছে আপনার অ্যান্সার লেখার উপরে। আপনার আচ্ছা অ্যান্সারটা আপনি কিভাবে সাজাচ্ছেন। ইফ ইউর অ্যান্সার স্টাইল ডিজার্ভস আ শর্ট প্যারাগ্রাফ, দেন ইউ ক্যান ইনভেস্ট ওয়ান প্যারাগ্রাফ। এই ক্ষেত্রে আচ্ছা আমি যদি লিখতে চাই, হ্যাঁ একটু তো লিখতেই হয়, সেই ক্ষেত্রে আপনি লিখবেন কিন্তু খুব বেশি লিখবেন না। হ্যাঁ, আচ্ছা ধরেন এটার জন্য তো 10 মার্ক, তাই না? আপনার থিওরি নিয়ে আলোচনা করার জন্য 5 মার্ক, ওটার জন্য 10 মার্ক। এখন 10 মার্কের জন্য আপনি কতটুকু লিখবেন, আপনাকে কিন্তু মানে ওই অনুযায়ী টাইম ইনভেস্ট করতে হবে। এখন আচ্ছা আপনি যদি ওইটাই যদি আপনি 200 ওয়ার্ড লিখে ফেলেন তাহলে তো এটা বোকামি, তাই না? জি জি আপনার তো 200 ওয়ার্ড তো পুরো অ্যান্সারটাই হবে। 10 মার্কসের জন্য তো আপনি 200 ওয়ার্ড, 200 ওয়ার্ডের মধ্যে আপনি বড় জোর 30 ওয়ার্ডস, পুরো কাহিনীটা যদি আপনি 30 শব্দে বলতে পারেন, মানে 3-4 লাইনে 5 লাইনে বড় জোর 5 লাইনে আপনি কাহিনীটা সংক্ষেপে বললেন, তাহলে কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করা মানে যায়। যত শর্ট করে আর কি যত শর্ট আপনি, লেখাটা আপনার লেখানো ফোকাস যায়। থাকবে হচ্ছে, আপনি বিচার করছেন, আচ্ছা আপনি ওই ট্র্যাজেডি বা ওই পোয়েট্রিটাকে ওই থিওরির আলোকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করছেন। এটা আপনার ফোকাস হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। ইউ আর ক্রিটিসাইজিং দ্য লিটারেচার। লিটারেরি ক্রিটিসিজম না আমাদের কোর্সটা, ক্রিটিক্যাল থিওরি অ্যান্ড লিটারেরি ক্রিটিসিজম। এখন আমাদের এটা নিয়ে আরো আরো করা ছিল, তারপর আমরা আলোচনা করেছি, কিন্তু আমাদের লেকচারের ইন্টিগ্রেটেড পার্ট ছিল। আমরা কিন্তু ক্রিটিক্যাল থিওরিও টাচ করেছি, একই সাথে লিটারেরি ক্রিটিসিজমও টাচ করেছি। আপনারা মনে আছে কিনা আমরা ইডিপাস রেক্স মিডিয়া, তারপর আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন পড়েছি, কোলরিজের কথা এসেছে, ওনার নিজের কবিতাও এসেছে। আমাদের যদিও টাচ করেছি, বাট ইট ওয়াজ মানে নট এনাফ। কিন্তু তারপরেও আমাদের তো আমাদের কাজটুকু করতে হবে। আমাদের এই মিড টার্মের কাজ হচ্ছে আমাদের ওই সেকেন্ড পার্টটাকে করা, আরো এনরিচ করা। আমরা এতদিন মোটামুটি থিওরিটা পড়েছি, এখন হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম পার্টটাতে আমরা এমফাসিস করব। আপনারা মনে রাখবেন, আপনার অ্যান্সারটা লিখছেন হচ্ছে ক্রিটিসাইজ করছেন, সাহিত্য সমালোচনা, লিটারেরি ক্রিটিসিজম। ক্রিটিসিজমটাতে বেশি ফোকাস করবেন। আপনি কাহিনী সংক্ষেপে বলা কিন্তু এই জায়গায় কিন্তু সেকেন্ডারি। আপনি মূলত প্রতিটা যে পয়েন্টগুলোতে ক্রিটিসাইজ করা উচিত সেইগুলো করবেন। যখনই কোনো ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেবেন, ওটা কিন্তু আপনাকে রেফারেন্স দিতে হবে, মনে রাখবেন। আপনারা ওয়েবসাইটের হেল্প অবশ্যই নিতে পারবেন, কিন্তু আপনাকে ওয়েবসাইটের নামটা উল্লেখ করতে হবে, এবং আপনি যেটুকু কালেক্ট করবেন ওটাকে নিজের ভাষায় প্যারাফ্রেজ করে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টে ইনক্লুড করতে হবে। হুবহু কপি করবেন না। হুবহু কপি করলে কিন্তু এখন ধরা ধরা খুবই সহজ, ধরা খুবই সহজ। জাস্ট ট্রাই করবেন বুঝে বুঝে নিজের মতো লিখতে, বুঝে বুঝে সহজ করে নিজের মতো করে যতটুকু পারেন নিজে নিজে বুঝে। আচ্ছা, ইনশাল্লাহ 4 দিন পরেই 8 তারিখ আমি সকালে আমাদের ফাইনাল কোয়েশ্চেন গুলো আমি দেওয়ার পরে আপনাদেরকে আরেকবার আমি চান্স দিব যে এবার আপনারা বলেন, তখন আমরা আরেকটা আলোচনা করব। হ্যাঁ মাস্টার Sir, বলেন। I have a question. শিওর। Is there any maximum word limit, sir? নো, I mean, for 10 marks, না না না, how এটা many words can I write? ইটস আমি ইটস আপ টু ইউ ইফ ইউ আর Okay. স্যাটিসফাইড। বাট রিমেম্বার, আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করবো যে এটা কি আপনি 10 মার্কসের জন্য লিখছেন নাকি 20 মার্কসের জন্য লিখছেন। মানে আমি দেখতে Yes, sir. চাচ্ছি আপনারা এই মিড টার্মে আপনাদের মানে অ্যাটিচিউডটা দেখতে চাচ্ছি যে আপনারা এটাকে কিভাবে, এটাও আপনার যে ভলিউমটা, এটার উপর বেস করবে আপনার অ্যাটিচিউড টুয়ার্ডস ইউর অ্যান্সার। আমি জাস্ট মিড টার্মে Perfect. দেখছি, আমি ফাইনালে গিয়ে ওয়ার্ড লিমিট দেব, বাট আমি মিড টার্মটা জাস্ট ওয়াচিং, দেখছি আর। Okay, sir. সো আমি আরো 2-3 মিনিট আছি, আপনাদের যদি আরো কিছু জিজ্ঞেস করার থেকে জিজ্ঞেস করতে পারেন। দেখা যাচ্ছে যে আমরা যদি কখনো
বই থেকে রেফার করি, তাহলে তো স্যার সবসময় তো আর বইয়ের যে চ্যাপ্টার গুলো, সেই সবগুলো চ্যাপ্টার তো স্যার মনে থাকবে না। সেক্ষেত্রে আমরা কি শুধু বুক অ্যান্ড বুকের নাম বা রাইটারের যে রাইটারের নাম রাইটারের বইটা আর বুকের রাইটারের নামটা নাম রেফার করে মনে রাখতে দিলে হবে। হবে? কারণ রাইটারের সবসময় তো নামটা স্যার রেফার করলে ভালো। চ্যাপ্টার নাম্বার তো আর সবসময় মনে থাকে না স্যার। রেফারেন্সে আমরা অথরের লাস্ট নেম ইউজ করি। জি যেমন স্যার। ওয়ার্ডসওয়ার্থেরটা যদি আপনি ইউজ করেন তাহলে ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম আচ্ছা ওয়ার্ডসওয়ার্থ পুরোটা না লিখলেও শুধু ওয়ার্ডসওয়ার্থ লিখলেও চলে। ঠিক আছে। আচ্ছা। আপনি যদি অ্যারিস্টটলের বেলায় অ্যারিস্টটলের নাম এই ওয়ান ওয়ার্ডই আমরা আমরা পরিচিত, আপনারা শুধু হ্যাঁ, অ্যারিস্টটল পোয়েটিক লিখলেই লিখে হয়ে দেবো যাবে। তাহলে হয়। আর আপনারা যদি কোনো ওয়েবসাইট থেকে নেন তাহলে ওই ওয়েবসাইটের নামটা লিখতে হবে। ওয়েবসাইটের নামটা লিখবেন এবং যে অংশটা লিঙ্কটা। কপি করবেন ওটা কিন্তু প্যারাফ্রেজ করতে হবে, হুবহু কপি আচ্ছা করতে পারবেন না, ওটা নিজের আচ্ছা ভাষায় স্যার, একটু ওয়েবসাইটের লিঙ্কটা কি দিয়ে দিব নাকি শুধু হ্যাঁ লিঙ্কটা নামটাই দিতে লিখবো? হবে, লিঙ্ক দিতে হবে, আচ্ছা। লিঙ্ক দিতে হবে। আর যদি হাতে লিখেন, যদি হাত হুম, তাহলে হ্যান্ড নোট লিখে দিব সেই তো। ওয়েবসাইটের নামটা অ্যাটলিস্ট দিতে হবে। আচ্ছা, আর যদি মানে হাতে আমি লিখি যাতে তাহলে হ্যান্ড নোট। শুধু ওয়েবসাইটের নামটা লিখে দেন, ব্র্যাকেটে লিখলেন, ব্র্যাকেটে দিয়ে দিলেন যে আমি এই ওয়েবসাইট থেকে নেয়া। আচ্ছা, এক্ষেত্রে তো স্যার মনে করেন যে ওয়েবসাইটে দেখা যায় যে আমরা যে ওয়েবসাইটটা নিলাম, ওয়েবসাইটে স্যার মানে যেটুকু আমি মনে করেন যে নিয়েছি তার উপর, মানে যেটুকু আমি পড়েছি বুঝেছি সেটাই তো উপস্থাপন করবো, হুবহু তো আর করবো না। তো না না, সেক্ষেত্রে হুবহু স্যার করা যাবে না। সেক্ষেত্রে তো স্যার আরেকটা কথা থাকে, সেটা হচ্ছে স্যার যদিও আমি নিজের থেকে লাগলাম কিন্তু ওয়েবসাইট থেকে নেওয়ার কারণে স্যার অনেকটা তো যদি আবার মিলেও যায় ইন্সপায়ার্ড, তাহলে। না না, এটা বলতে হবে যে ইট ইজ ইন্সপায়ার্ড ফ্রম দিস ওয়েবসাইট। আপনি যদি অনেকখানি চেঞ্জ করেন লিখতে হবে, আর যদি অল্প একটু হুম, চেঞ্জ করেন তখন লিখতে পারেন যে অ্যাকর্ডিং টু দিস ওয়েবসাইট। তবে আপনি কিছু না কিছু তো, কিছু না কিছু তো নিচ্ছেন, ওটা একটু জি অ্যাকনলেজ করতে হবে। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনারা তাহলে স্টাডি করতে থাকেন, আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ এই নেক্সট উইকে। নেক্সট উইকে আমাদের কিন্তু ক্লাস চলতে থাকবে। ঠিক আছে, আপনাদের ক্লাস বন্ধ থাকবে মেবি 11 তারিখ থেকে। 11 তারিখ থেকে ক্লাস বন্ধ, কিন্তু তার আগে এখানে কিন্তু আমাদের ক্লাস চলতে থাকবে। মানে আমরা আমাদের মিডের মিডের পরে ফাইনালের ইয়েতে চলে যাব, সময় নষ্ট করব না আমরা। ঠিক আছে, আর এরই মধ্যে যদি আপনাদের মিড টার্ম নিয়ে আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে, গুগল ক্লাসরুম আছে, মেসেঞ্জার আছে, অবশ্যই জিজ্ঞেস করবেন। স্যার তাহলে আমাদের প্রথম অ্যাসাইনমেন্টটা কি এখন মানে কখন দিব সেটা যদি একটু বলতেন, প্রথম অ্যাসাইনমেন্টটা। বুলেট পয়েন্ট রিপোর্ট, যেটা বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্ট, জি স্যার, ওটা ওটা স্যার কবে জমা দেওয়ার লাস্ট ডেট সেটা একটু বলতেন। আর 11 তারিখ, বলেছিলেন যে 11 তারিখ রাত 12টা। আচ্ছা, আর ওটার উপর কি স্যার কোনো প্রেজেন্টেশন হবে এক্সামের আগে না বা না না না, এক্সামের পরে? না না না, ওটা এক্সামের পরে। আপনি যদি প্রেজেন্টেশন দিতেও চান ওটা ফাইনালের আগে দিবেন, এখন আর কোনো প্রেজেন্টেশন না। আপনারা আচ্ছা আচ্ছা একটাই, এই কোর্সে আপনাদের একটাই প্রেজেন্টেশন, সেটা ফাইনালের আগে। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে টেক স্যার, কেয়ার, আসসালামু ভালো আলাইকুম। থাকেন সবাই। শুধু তো আজকে আপনি আসসালামু কোয়েশ্চেন আলাইকুম স্যার। করলেন, বাকিরা তো কোনো কোয়েশ্চেনই করলেন না। আপনাদের কোনো কোয়েশ্চেন নাই? স্যার কি কোশ্চেন করা উচিত স্যার সেটাই বুঝতে পারতেছি না, অনেক মানে ভয় লাগতেছে। না, ভয়ের কিছু নাই, আপনি জাস্ট নিজে যতটুকু পারেন, যতটুকু পারেন, যতটুকু বুঝেন। আর যদি স্পেসিফিক কনফিউশন থাকে সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারি, অস্পষ্ট বললে কিভাবে হেল্প করবো বলেন। দেখেন, শুরু করেন, বিসমিল্লাহ, হবে, হয়ে যাবে ইনশাল্লাহ। হাতে সময় আছে, হাতে সময় আছে, প্রিপারেশন নিতে থাকেন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।